আমি একটু আমাদের স্পিকার যিনি বর্তমানে গেস্ট আমাদের আজকের সেশনের জন্য তানজিম তাহারাত অর্পা ম্যাম, যিনি কিনা চেয়ারম্যান হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ। আমি সরাসরি ম্যামকে ইনভাইট করব। ম্যামের বিষয়ে যদি আমি বলি অনেক কম বলা হবে, কারণ ম্যামের অনেক রিসার্চ পেপার পাবলিশ করা আছে, যেগুলো হয়তো বা আমি বললে অনেকটাই কম হয়ে যাবে। আমি সরাসরি ম্যামের কাছে চলে যাব। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর আই এম ওভারওয়েলমড টু সি দা সাপোর্ট। আমার এত সাপোর্ট যে আমাকে পার্টিসিপেন্টসরা করেছে, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমি বেশি কথা না বাড়িয়ে আহ, আজকের মেইন পয়েন্টে চলে যাই। আমি তানজিম তাহারাত অর্পা। আমি এখন ডিপার্টমেন্ট অফ ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে সেটার অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আই এম দ্য ফাউন্ডিং চেয়ারম্যান অফ দিস ডিপার্টমেন্ট। তো আমি হচ্ছি ফার্স্ট চেয়ারম্যান আর কি এখানে। আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দুইটাই হচ্ছে জাহাঙ্গীরনগর সিইসি থেকে। এরপর আমি আইবিএটি তে লেকচারার হিসেবে কিছুদিন ছিলাম। তারপর আমি হচ্ছে এই ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজির এডুকেশনাল টেকনোলজি ডিপার্টমেন্টে কিছুদিন লেকচারার হিসেবে কাজ করার পরে ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চলে আসি। তো এখানে এখনো আছি। আর আমি যদি আমার রিসার্চের জার্নিটা বলি, তো আমার এখন প্রায় 30+ স্কুপাস ইন্ডেক্স পেপার আছে। এন্ড এর মধ্যে প্রায় 17টার মতো হচ্ছে স্কুপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশ, আর বাকিগুলো হচ্ছে কনফারেন্স, আইট্রিপলি, স্প্রিঞ্জার কনফারেন্স। আর কারেন্টলি আমি আরো অনগোয়িং অনেক রিসার্চে কাজ করতেছি। তো আমার রিসার্চ টপিক হচ্ছে বেসিক্যালি ডেটা সায়েন্স। আরো যদি স্পেসিফিক করে বলি, আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কাজ করি, বা সোশ্যাল মিডিয়া মাইনিং এ কাজ করি। তো আজকে আসলে খুব টেকনিক্যাল কিছু নিয়ে কথা বলবো না, জাস্ট সিম্পল এআই এর যে একটা হাইপ চলতেছে, বা ডেটা সায়েন্সের যে হাইপ চলতেছে, সেই হাইপটা নিয়ে আসলে একটু ডিটেলস এক্সপ্লেইন করবো, যে একজন স্টুডেন্ট বা হচ্ছে একজন গ্রাজুয়েট যদি এআই এ তার ক্যারিয়ার, এআই বা ডেটা সায়েন্সের দিকে হচ্ছে ক্যারিয়ারটাকে সাজাতে চায়, সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ আসতে পারে এবং কি কি বেনিফিট আসতে পারে, সেই জিনিসগুলো নিয়েই হচ্ছে একটু ডিটেলস আলোচনা করব। আর চেষ্টা করব অডিয়েন্সদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তো আমাদের আজকের সেমিনার হচ্ছে এআই রেভলিউশন, গ্লোবাল ক্যারিয়ার ইন ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং। তো এটা হচ্ছে আজকের টকের এজেন্ডা। ফার্স্টে আমরা আসলে ডেটা সায়েন্স কি এটা সম্পর্কে কিছুটা জানবো, একদম বেসিক ধারণা। তারপর হচ্ছে এটার রিসেন্ট ডিমান্ড এবং ইম্প্যাক্টটা কি, স্পেশালি 2025 সালে এটা আসলে একটা, মানে কি বলবো, ডেটা সায়েন্স হচ্ছে, এআই স্পেশালি হচ্ছে একদম বুম বুম করছে। এত বেশি ইউজেজ যেটা দেখা যায়। তো সেই ডিমান্ড ইম্প্যাক্ট গুলো সম্পর্কে একটু দেখবো, সেটার স্ট্যাটিস্টিক্যাল ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এটার ইউজেজ গুলা বা অ্যাপ্লিকেশন গুলো আসলে কোন ফিল্ডে সবচেয়ে বেশি হচ্ছে, কোন ফিল্ডে এটার পপুলারিটি বেশি, কোন জিনিসগুলো নিয়ে কাজ করলে ফিউচারে আসলে আরো অনেক বেশি স্কোপ পাওয়া যাবে, সেই জিনিসগুলো নিয়ে একটু বলবো। তারপর হচ্ছে আসলে কি কি স্কিল দরকার নিজেকে একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে গড়ে তোলার জন্য, সেটা একটু বলা ট্রাই করব। আর লাস্টে হচ্ছে ডেটা সায়েন্সে কি কি ক্যারিয়ার পসিবল, সেটা নিয়ে একটু এক্সপ্লেন করবো। তো একদম যদি ডেটা সায়েন্সের কথা বলি, তাহলে ডেটা সায়েন্স হচ্ছে কম্পিউটার সায়েন্সেরই একটা অ্যাডভান্স ফিল্ড। বাট এখানে ব্লেন্ডেড থাকে হচ্ছে কম্পিউটার আইটি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্লাস হচ্ছে বিজনেস বা হচ্ছে নলেজ ডোমেইন যেটা। তো এই ফিল্ড গুলো যদি বলি, কম্পিউটার আইটি হচ্ছে যেটা কম্পিউটারে যে টেকনোলজি, তারপর হচ্ছে সফটওয়্যার, এই জিনিসগুলোর মধ্যে ম্যাথ স্ট্যাটিস্টিক্স ইউজ করে আমাদের যে বিজনেসের নলেজ আছে, যেই বিভিন্ন ডোমেইনে যে ডেটাগুলোকে আছে, সেই ডেটাগুলোকে ইউটিলাইজ করে যখন আমরা ডিজাইন করে সেখান থেকে ফ্রুটফুল কিছু বের করে নিয়ে আসতে পারি, সেটাকে আমরা আসলে ডেটা সায়েন্স বলতে। আর একটু যদি সহজ ভাষায় বা এক লাইনে বলি, যে আমাদের হাতে যে ডেটা আছে, সেই ডেটার মধ্যে থেকে একটা প্যাটার্ন বের করে সেই প্যাটার্ন থেকে ইনসাইটফুল ডিসিশন মেক করা, যে ডিসিশন গুলোকে পরবর্তীতে আমরা আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা অন্য আরো অনেক প্রফিটেবল কিছুর জন্য ইউজ করব, সেই প্রসেসটাকে হচ্ছে আমরা ডেটা সায়েন্স বলতেছি। তো ডেটা সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে প্রোগ্রামিং বা আইটি সেক্টর। ডেটা সায়েন্সে যদি হচ্ছে আমরা ভালো করতে চাই, আমাদের অবশ্যই প্রোগ্রামিং শিখতে হবে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে এখানে ভালো একটা স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এর নলেজ থাকা লাগবে। কারণ ডেটা সায়েন্স কি, ডেটা সায়েন্স আসলে বেসিক্যালি ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর একটা অ্যাডভান্স ভার্সন বলা যায়।
আহ এই যে এত আমরা হচ্ছে গুগল ট্রান্সলেট ইউজ করতেছি, চ্যাট জিপিটি ইউজ করতেছি, এই সবগুলা এআই টুলের বেজে আসলে কি ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স আছে। বেসিক ম্যাথ স্ট্যাটিস্টিক্স অ্যাডভান্স হতে হতে ছোট ছোট ভাবে এটাকে অ্যাপ্লাই করতে 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 তারপরে কিন্তু এই টুলগুলো ইউজ হয়েছে। তাই এখানে আসলে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর একটা বেস ধারণা থাকা, একটা বেস আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আবার আমার মধ্যে যদি হচ্ছে শুধুমাত্র ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স এর ধারণা থাকে, সেটাকে যদি আমি আসলে মডেল ডিজাইন পর্যন্ত না নিয়ে যেতে পারি, তাহলে আসলে কোনো লাভ নেই। সেই জন্য আমাকে কি করা লাগবে, আমাকে হচ্ছে প্রোগ্রামিং এর একটা ভালো নলেজ থাকা লাগবে, যাতে আমি আমার মধ্যে থাকা ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এর নলেজকে প্রোগ্রাম করে একটা ভালো স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করতে পারি, যেটা আসলে অটোমেটিক্যালি আমাকে ইনসাইট দিবে। তাহলে কি আসলে আমি ডেটা সায়েন্সে ভালো কিছু করতে পারবো। এবার এই যে আমি ইনসাইট কালেক্ট করব, আমার ম্যাথমেটিক্যাল নলেজকে কাজে লাগাচ্ছি, আমার প্রোগ্রামিং নলেজকে কাজে লাগাচ্ছি, কোথায় লাগাবো? ডেটায় কাজে লাগাবো। সেই ডেটাতে আমার কোত্থেকে আসবে? ডোমেইন থেকে আসবে, নলেজ থেকে আসবে। ফর এক্সাম্পল, এই যে এতগুলা বিজনেস আমরা দেখি, লাইক একটা ই কমার্স সাইটের এক্সাম্পল দিতে পারি, সেখানে প্রতিদিন অনেক বেশি ডেটা প্রডিউস হচ্ছে। এই ডেটা গুলাই কিন্তু আমাদের রিসোর্স, এবং এটার মধ্যেই আমরা আমাদের নলেজ গুলাকে অ্যাপ্লাই করে হচ্ছে ইনসাইট বের করে নিয়ে আসবো আমাদের পরবর্তী প্রফিটের জন্য। তো এই হচ্ছে মোটামুটি ডেটা সায়েন্সের বেসিক। তো ডেটা সায়েন্সের যদি ওয়ার্কফ্লোটা চিন্তা করি, তাহলে ফার্স্টেই হচ্ছে যেটা করা লাগবে, আমাদেরকে আসলে প্রবলেম স্টেটমেন্টটা, আমরা কোন প্রবলেমে কাজ করব, কি ধরনের ডেটা নিয়ে কাজ করব, সেই জিনিসটা ফার্স্টে আমাদেরকে ফিক্স করতে হবে। যখন আমাদের প্রবলেম স্টেটমেন্টটা ফিক্স হয়ে যাবে, আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে। এখন যেটা রিয়েল টাইম ডেটা, সেই রিয়েল টাইম ডেটাতে কি থাকবে? অনেক নয়েজ থাকবে, অনেক আনওয়ান্টেড ইনফরমেশন থাকবে, যেটা হয়তো বা আমার মডেলিংকে আসলে খারাপ ভাবে ইম্প্যাক্ট করতে পারে। মডেলিং এর যে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি আছে, সেটাকে আসলে রিডিউস করে দিতে পারে। তো অবশ্যই সেই ডেটাটাকে কি করা লাগবে, ক্লিন করা লাগবে, একটা ফিক্সড প্যাটার্নে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা আগেই বলছি যে এখানে আসলে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথ কাজ করে, একটা ফিক্সড প্যাটার্ন না থাকলে আমরা সেখানে একটা পার্টিকুলার ইকুয়েশন বা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিলে সেটা ভালো পারফর্ম করবে না। তো ডেটা ক্লিনিংটা বা প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট। তো এবার যখন ডেটা ক্লিনিং আর প্রিপারেশনটা ডান, এর পরের স্টেপ কি হচ্ছে? ডেটা অ্যানালাইসিস করা। আমি আমার ক্লিন ডেটার মধ্যে আসলে কি ধরনের প্যাটার্ন দেখতেছি, এই প্যাটার্ন থেকে আসলে কি ধরনের ইনসাইট ক্রিয়েট করা সম্ভব, কি ধরনের প্রেডিকশন আসতেছে, সেই জিনিসগুলোকে হচ্ছে অ্যানালাইসিস করা এবং সেগুলোকে এক্সপ্লোর করা ফর মাই বিজনেস। আচ্ছা, এবার অ্যানালাইসিসের পর কি? এবার হচ্ছে মডেলিং করা, যাতে পরবর্তীতে ফিউচারে কোনো নতুন ডেটা আসলে ওই মডেলের মাধ্যমে আমরা ইজিলি প্রেডিকশনটা বের করে নিয়ে আসতে পারি। আর আমার মডেল প্রিপেয়ার, আমার মডেল ট্রেইনড, মডেল জানে যে কি ধরনের ডেটা আসলে কি ধরনের ইনসাইট দিতে হবে। এখন এটাকে আসলে আমার সিস্টেমে রিয়েল টাইম ওয়েতে ডিপ্লয় করা, এবং এটাকে আরো কতটুকু অপটিমাইজ করা যায়, রিয়েল টাইমে কতটুকু অপটিমাইজ করা যায় সেটার জন্য আরো কাজ করা। প্রথম কথা হচ্ছে যে এই মডেলগুলো অনেক বেশি হেভি হয়, এবং দেখা যায় যে এই মডেলগুলো ট্রেন হইতে বা কাজ করতে একটু বেশি সময় লাগে। আর আমরা আসলে এখন যেই যুগে আছি, সেখানে একটা সফটওয়্যার বা একটা সিস্টেম যদি একটু বেশি সময় নেয় আমাদেরকে কোনো একটা ফ্রুটফুল ডিসিশন দিতে, আমরা কিন্তু এটা অ্যাভয়েড করে অল্টারনেটিভ খুঁজবো যেটা আসলে ফাস্ট ওয়েতে কাজ করে। তো এখানে অপটিমাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। রিয়েল টাইমে আসলে কতটা ফাস্ট আমাদের মডেলটা ডিপ্লয় করার পরে সিস্টেমটা ভালো কাজ করতেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যদি একটু ডেটা সায়েন্সের ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করি, এখানে কিছু স্ট্যাটিস্টিক্স আমি আহ, রেখেছি। 2025 সালে যদি আমি দেখি, তাহলে দেখা যাবে যে 1.3% গ্লোবাল জিডিপির যে গ্রোথ, সেখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রিবিউট করেছে। 87% of companies worldwide now identify AI as a top business priority. তার মানে কি আসলে 85% কোম্পানির জন্য কি এআই একটা টপ বিজনেস প্রায়োরিটি হয়ে গেছে। কারণ এখন আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করি, একটা গেম খেলি, এআই এর ইউজ না থাকলে কিন্তু আমাদের ভালো লাগে না। আমরা অবশ্যই একটা কম্পিটিটরের কাছে চলে যাই যে আমাকে আসলে এআই দিয়ে আরো এফিশিয়েন্ট একটা সফটওয়্যার দিতে পারছে। তো এআই এর ইউজটা এখন যে কোনো সফটওয়্যার, যে কোনো সিস্টেমে অনেক বেশি কমন। আচ্ছা, 76% of organizations actively use AI and 69 have adopted generative AI. তাহলে দেখা যাচ্ছে যে অলরেডি 76% অর্গানাইজেশনে অ্যাক্টিভলি এআইটা ইউজ হচ্ছে।
আর 69% কি করছে, জেনারেটিভ এআই ইউজ করছে। জেনারেটিভ এআই কি? জেনারেটিভ এআই হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট জেনারেশন করা। ফর এক্সাম্পল চ্যাট জিপিটি কে যখন আমরা কোয়েশ্চেন করি, আমাদেরকে টেক্সট জেনারেট করে দেয়। সিমিলারলি এখন অনেক এআই টুল আছে যেখান থেকে ভিডিও জেনারেট করা যাচ্ছে, ইমেজ জেনারেট করা যাচ্ছে, অডিও জেনারেট করা যাচ্ছে। তো 69% কোম্পানি বা অর্গানাইজেশন কি হয়ে গেছে, জেনারেটিভ এআই এর দিকে মুভ করতেছে। আচ্ছা, 53% of companies use AI to harness big data, improving decision making and operational efficiency। তার মানে কি 53% কোম্পানি বিগ ডেটা, তার মানে বিগ ডেটাটা কি? বিগ ডেটাটা হচ্ছে এই যে এভরিডে আমাদের সিস্টেম থেকে একটা হিউজ অ্যামাউন্টের ডেটা প্রডিউস হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্রায় লাখ লাখ ইউজার আছে, তারা লাখ লাখ পোস্ট দিচ্ছে। তাহলে সেখানে একটা হিউজ লেভেলের কন্টেন্ট জেনারেট হচ্ছে এভরিডে। একটা ই কমার্স সাইটের কথা যদি বলি, সেখানেও হচ্ছে লাখ লাখ পারচেস হচ্ছে, সেই পারচেস থেকে প্রতিদিন নতুন নতুন কাস্টমার হচ্ছে রেজিস্টার করতেছে। তাহলে সেখান থেকেও কি একটা হিউজ অ্যামাউন্টের ডেটা জেনারেট হচ্ছে, এটাকে বিগ ডেটা বলতেছে। তাহলে 53% কোম্পানি অলরেডি এই ডেটা গুলাকে ম্যানেজ করার জন্য কি ম্যানেজ করে সেখান থেকে ফ্রুটফুল ডিসিশন মেকিং এর জন্য অলরেডি এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। তো এটা আসলে 2025 সালে এআই এর বা এআই তো বেসিক্যালি ডেটা সায়েন্সেরই একটা সাবফিল্ড, তো সেইটার যে ইম্প্যাক্ট ছিল টোটাল ইন্ডাস্ট্রিতে বা বিজনেসে, সেইটার একটা ওভারভিউ ছিল এখানে। আচ্ছা, এবার যদি ডিমান্ডের কথা বলি, তাইলে বলা যায় যে এআই রিলেটেড জব পোস্টিং সার্চ 61% ইয়ার ওভার ইয়ার ইন 2024। তো প্রায় 61, এখানে 2024 সালের হচ্ছে একটা স্ট্যাটিস্টিক দেওয়া হচ্ছে যেখানে দেখা গেছে যে 61% জব পোস্টিং এর মধ্যে কি একটা এআই এর ওয়েভ ছিল। ঠিক আছে। আর এটা এখন কি আরো 1.4% গ্রোথ গ্রোথ চলে আসছে টেক জবের ক্ষেত্রে, স্পেশালি টেক জব অ্যাডস এগুলোর ইয়াতে। আচ্ছা, পরে যেটা বলা হয়েছে যে 4টা জবের মধ্যে একটা জব হচ্ছে এআই স্কিল রিকোয়ার করে। মানে এটা একটা স্ট্যাটিস্টিক যে 4টা জব যদি অ্যাভেলেবেল থাকে, সেখানে অ্যাটলিস্ট একটা জব পাওয়া যাবে যেটাতে হচ্ছে এআই স্কিল রিকোয়ার করা হচ্ছে। এবং এআই রোলস মেকিং আপ 19% অফ অল টেক পোস্টিং, মোর দেন ডাবল দেয়ার শেয়ার ইন 2024। তার মানে কি আসলে এআই এর যে ডিমান্ডটা, এটা দিন দিন বেড়েই চলতেছে। আচ্ছা, তো ডেটা সায়েন্স আসলে আপকামিং ইয়ারে 2016 বা সরি 2026 2027 এখানে একটা স্টেবল ক্যারিয়ার পাথ থাকবে। মানে এটা লং টাইম হচ্ছে রুল করবে আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের জব মার্কেটে। আচ্ছা, তারপর বিভিন্ন যে আহ, দেশগুলো আছে লাইক কানাডা, দুবাই, এরা হচ্ছে এডুকেশন প্রোগ্রামেও হচ্ছে এআই কে ইয়া করতেছে। মানে এআই এডুকেশনের দিকে হচ্ছে অনেক বেশি ফোকাস করতেছে, যাতে এআই বেসড গ্রাজুয়েট, মানে এআই পারে এই ধরনের গ্রাজুয়েট যাতে তারা ক্রিয়েট করতে পারে এবং তাদেরকে যাতে আহ, তাদের জব মার্কেট ইউজ করতে পারে। সো তাদের ইউনিভার্সিটি গুলাতে তারা হচ্ছে ডে বাই ডে এআই এর একটা এআই রিলেটেড যে কোর্স গুলো আছে সেই কোর্স গুলাকে এক্সপ্যান্ড করে চলতেছে। এটা বলা যায় যে মোটামুটি আপকামিং ইয়ার গুলাতে এবং 2025 সালে ডেটা সায়েন্সের ডিমান্ড, যে আসলে এটার কি পরিমাণ ডিমান্ড এখন বাজারে আছে, এই স্ট্যাটিস্টিক্স গুলো দেখলে বোঝা যায়। এখন কথা হচ্ছে যে যদি একজন এআই রিলেটেড কাজ করতে চায় বা ডেটা সায়েন্স রিলেটেড কাজ করতে চায়, তার জন্য আসলে কোন ডোমেইন গুলাতে অপরচুনিটিস ওপেন আছে? ফার্স্টেই হচ্ছে সোশ্যাল মিডিয়া মাইনিং। আমরা যে ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, টুইটার, লিঙ্কডইন, এই সব জায়গায় কিন্তু আমরা কম বেশি এআই ইউজ দেখতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আসলে একটা ভিডিও পোস্ট করি, অনেক সময় হয় না যে একটা ইমেজ বা ভিডিও পোস্ট করলে ফেসবুক থেকেই হচ্ছে ইয়া করে দেয় যে এটা পোস্ট করা যাবে না, বা এটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ভায়োলেট করতেছে। তো এই ধরনের এই যে অ্যাক্টিভিটিস, তারপরে আমাদের বিভিন্ন একটা ভিডিও দেখতে থাকলে সেম সিমিলার টাইপের ভিডিও গুলো আসতে থাকে, এক ধরনের পোস্ট দেখলে সিমিলার টাইপের পোস্ট আসতে থাকে। তো এই সব কিছুতেই কিন্তু আসলে ডেটা সায়েন্সের ইউজ হচ্ছে। তারপরে সবচেয়ে পপুলার এখন যে সিস্টেমটা বলা যায় রিকমেন্ডেশন সিস্টেম। রিকমেন্ডেশন সিস্টেমের ডিমান্ড কিন্তু আমাদের মার্কেটে অনেক বেশি। এই যে আমরা নেটফ্লিক্স ইউজ করতেছি, নেটফ্লিক্সে আমি দুইটা
কমেডি ফিল্ম দেখার পরে আমাকে যে আরো 5টা কমেডি ফিল্ম রিকমেন্ড করতেছে, এটাই কিন্তু রিকমেন্ডেশন সিস্টেমের কাজ। তারপর আমি একটা ফুড অর্ডারিং অ্যাপ ইউজ করতেছি, আমি কি ধরনের রেস্টুরেন্টে খাচ্ছি বা আমি কোথা থেকে ফুড অর্ডার করতেছি সেগুলোর উপর বেস করে আমাকে সিমিলার টাইপের রেস্টুরেন্ট গুলো যে অর্ডার করতেছে, এগুলো হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেমের কাজ। তো রিকমেন্ডেশন সিস্টেমের কিন্তু এখন একটা অনেক ডিমান্ড রয়েছে, স্পেশালি যারা টেক জায়ান্ট আছে, মেটা, তারপর হচ্ছে গুগল, টুইটার, এরা কিন্তু রিকমেন্ডেশন সিস্টেম নিয়ে অনেক কাজ করে এবং দেখা যায় যে রিকমেন্ডেশন সিস্টেম নিয়ে ফিউচারে যারা হায়ার স্টাডিজে কাজ করে, আই মিন যাদের পিএইচডি থিসিস বা এই ধরনের কাজ থাকে, তাদের জন্য কিন্তু এসব টেক জায়ান্টের রিসার্চ টিমে জয়েন করার অনেক অপরচুনিটি ওপেন হয়ে যায়। সো রিকমেন্ডেশন সিস্টেম একটা খুবই হাইপড টপিক বলা যায় এআই এর জন্য। জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই মানে আমার মনে হয় এটা আসলে এটা ডিমান্ড আলাদা করে এক্সপ্লেন করার কিছু নাই। এখানে এমন কেউ নাই যে জেনারেটিভ এআই ইউজ করে না। চ্যাট জিপিটি আমরা সবাই ইউজ করি। তো চ্যাট জিপিটি হচ্ছে একটা জেনারেটিভ এআই, এবং চ্যাট জিপিটির মতো গ্রক আছে, জেমিনি আছে, কো পাইলট আছে। তো এগুলো সবই আসলে কি জেনারেটিভ এআই। তো এরকম আসলে আরো অনেক ধরনের জেনারেটিভ জেনারেটিভ এআই হচ্ছে অলরেডি চলে এসেছে, যেগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট, ফর এক্সাম্পল ইমেজ জেনারেট করে দিচ্ছে, আমাদেরকে ভিডিও জেনারেট করে দিচ্ছে। কিছুদিন আগে ওই যে ঘিবলি একটা খুব ট্রেন্ড চালু হয়েছিল, এটাও কিন্তু একটা জেনারেটিভ এআই এর এক্সাম্পল। সো এই যে জেনারেটিভ এআই, এটা কিন্তু আসলে আমাদের কাজ যেমন সহজ করে দিছে, এবং আমাদেরকে আসলে এআই নিয়ে নতুন করে ভাবার জন্য বাধ্য করেছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই খুব একটা ডিমান্ডিং ফিল্ড বলা যায়। অনেক টেক জায়ান্ট এটা নিয়ে কাজ করতেছে, এটা নিয়ে কন্টিনিউয়াসলি রিসার্চ করতেছে। এবং টেক জায়ান্ট গুলোর মধ্যে কিন্তু একটা কম্পিটিশনও চলতেছে যে কে কার চেয়ে বেশি ফিচার অ্যাভেলেবেল করতে পারে। চ্যাট জিপিটি আজকে একটা নতুন ফিচার আমাদের কাছে নিয়ে আসলো, উইদিন 2 মান্থস জেমিনি হচ্ছে সেটা লঞ্চ করবে, এবং দেখা যাবে জেমিনি ওটার সাথে পারলে আরো একটা এক্সট্রা কিছু ফিচার অ্যাড করে দিবে। তো জেনারেটিভ এআই হচ্ছে একটা খুবই হাইপড রিসার্চ ফিল্ড, বা হচ্ছে এআই এর ফিল্ড, যেটা শিখলে হয়তো বা ফিউচারে জব মার্কেটের জন্য অনেক কাজে লাগতে পারে। মেডিকেল ইমেজিং, মেডিকেল সায়েন্স সারা জীবনই আমাদের লাগবে, কারণ মানুষ যদি বেঁচে থাকে, মানুষের আহ মেডিসিন বা মেডিকেলের উপরে ভরসা মানে ডিপেন্ডেন্সি থাকবেই। তো মেডিকেল সায়েন্সকে কিভাবে ডে বাই ডে আরো বেশি ইমপ্রুভ করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ফর এক্সাম্পল, ওই যে এমআরআই এর পিকচার নিয়ে কিভাবে এআই দিয়ে ইজিলি অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ডিটেক্ট করা যে রোগ আছে নাকি নাই। তো এই ধরনের আসলে রিসার্চ গুলা ডে বাই ডে হচ্ছে। প্লাস মেডিকেল যে ডিভাইস গুলো আছে, যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সেখানে আসলে এআই কে কত এফিসিয়েন্টলি ইউজ করা যায়, কত প্রিসাইজলি ইউজ করা যায়, সেটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াস একটা রিসার্চ চলতেছে। বিভিন্ন টেক কোম্পানিকে নিয়ে কাজ করতেছে, এ ধরনের প্রজেক্ট চালাচ্ছে। তো এটাও একটা খুব হাইট এবং ইম্পর্টেন্ট একটা এআই এর ফিল্ড বলা যায়, যেখানে আসলে কাজ করলে ফিউচারে অনেক সম্ভাবনা আছে। এডুকেশন, এডুকেশনে এআই এর ইউজটা অনেক বেশি দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল, একটা সিস্টেমকে অটোমেটেড করার জন্য তো এডুকেশনে ইউজ হচ্ছেই। আমি যদি একটা এক্সাম্পল দেই, রিসেন্টলি আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস, যে হচ্ছে ইউএসএ পিএইচডি করতেছেন। তো উনি আমাকে শেয়ার করেছিলেন যে উনি হচ্ছে একটা কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেই কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাকে একটা কি বলে এটাকে, একটা এআই এর কাছে হচ্ছে ইন্টারভিউ দেওয়া লেগেছে। এবং কে এআই এর সাথে আগে কোনো ছিল না, কমিউনিকেশন ছিল না, যে কোনো ডেটা নেওয়া এমন কিছু না। জাস্ট বেসড অন হার সিভি, এআই হচ্ছে পুরো অবজারভেশন করেছে, করে হচ্ছে তাকে কোয়েশ্চেন করেছে তার রিসার্চের উপরে, আরো বিভিন্ন টপিকস এর উপরে। তো বেসিক্যালি এডুকেশন সেক্টরে এই যে এআই এর ইউজ, এআই কে টিচার হিসেবে ইউজ করা, তারপরে আহ বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারিং সিস্টেম ক্রিয়েট করে সেই কোয়েশ্চেন অ্যান্সারিং সিস্টেম গুলাকে অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে ইভ্যালুয়েট করা, এটা কিন্তু এখন খুবই কমন, এবং এটার ইউজ কিন্তু দিন দিন আসলে বাড়ছে। আরো একটা যদি কমন এক্সাম্পল দেই, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে আমরা যে আইএলটিএস এক্সাম দেই, আমরা এখন দেখবো যে অনলাইনে প্রচুর আইএলটিএস ভিত্তিক অ্যাপ বা সিস্টেম অ্যাভেলেবেল আছে, যেখানে একজন এআই টিউটর ইংলিশ স্পিকিং এ হেল্প করবে, ইংলিশের ভুলগুলো ধরিয়ে দিবে। তো এডুকেশনেও কিন্তু আসলে
এআই এর যে ইউজটা এটাও দিন দিন অনেক বেশি বাড়ছে। তো এডুকেশন একটা ভালো ফিল্ড হতে পারে আমাদের জন্য এক্সপ্লোর করার জন্য। এবার যদি এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, এটা তো একটা ডিবেট হয়ে গিয়েছে যে আসলে এই যে আপরাইজিং এআই টুল, এটার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আসলে ডিমান্ড কতটুকু থাকবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ডিমান্ড অবশ্যই থাকবে, বাট তাদের ডিমান্ড থাকবে যারা আসলে এআই কে ভালো মতো ইউজ করতে পারবে। আমার আসলে এখন আহ গোড়া থেকে বসে একটা ওয়েবসাইট বানানোর জন্য লাইন বাই লাইন কোড লেখার প্রয়োজন নেই। আমার যদি কোড লেখার আন্ডারস্ট্যান্ডিং থাকে, এআই আমাকে কোড লিখে দিবে। এআই এর কোড আসলে কি ভুল আছে সেটা ধরার ক্যাপাবিলিটি আমার থাকা লাগবে। কোড লেখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এআই আমাকে যে কোড জেনারেট করে দিয়েছে সেই কোডটা আমি বুঝি কিনা, এবং সেই কোডটাকে আমি আসলে ফিক্স করতে পারি কিনা। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কি আসলে এআই এর ইউজটা অনেক বেশি দেখা যাচ্ছে। এবার আসি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রেও এআই এর অনেক ইউজ দেখা যায়। এটার অনেক বড় একটা এক্সাম্পল হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই, পৃথিবীর মোস্ট অফ দ্য নোন ল্যাঙ্গুয়েজ হয়তো বা খুব লো রিসোর্স একটা দুটা ল্যাঙ্গুয়েজ ছাড়া, বা হাতে গোনা কিছু ল্যাঙ্গুয়েজ ছাড়া, বাকি সব ল্যাঙ্গুয়েজে গুগল ট্রান্সলেট ট্রান্সলেট করতে সক্ষম। তার মানে এখানে কি লেভেলের এআই ইউজ হয়, এবং এই এআই গুলা কি লেভেলের ডেটার উপরে ট্রেন। এত ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজেস, এত ভ্যারাইটি অফ ওয়ার্ড সেন্টেন্স, সবকিছুর উপরে এই মডেলগুলো ট্রেন। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এরও একটা অনেক ডিমান্ড আছে। শুধুমাত্র আর ট্রান্সলেশন তাই না, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, স্পেশালি এসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এগুলা কিন্তু এখন খুবই হট টপিক বলা যায়। এবং এই টপিক গুলোর উপরে নতুন নতুন রিসার্চ হচ্ছে। সেই রিসার্চ গুলার আহ সেই যেহেতু একটা টপিকের উপর নতুন রিসার্চ হচ্ছে, তার মানে কি এখানে আমাদেরও সুযোগ আছে সেই রিসার্চ গুলো ড্রব্যাক ফাইন্ড করে নিজেদের মতো করে কাজ করার। আচ্ছা, এবারে সে হচ্ছে ট্রান্সপোর্টেশনে। ট্রান্সপোর্টেশনে আসলে এআই এর ইউজ অনেক বাড়তেছে, স্পেশালি অটো পাইলট কার গুলা, যে অটো পাইলট কার গুলার মধ্যে। তারপরে এরকম তো একটা সেইংও শোনা যায় যে একটা সময় হয়তো বা ড্রাইভার লাগবে না, আমাদের কার হচ্ছে অটোমেটিক্যালি ইয়া করবে। তো আমি আসলে গাড়ির তো ফ্যান না, বাট যারা হচ্ছে লেটেস্ট গাড়ির আপডেট গুলা রাখে, তারা আসলে বলতে পারবে যে এআই কত নিউ নিউ ফিচার আসলে গাড়ির মধ্যে বা ট্রান্সপোর্টেশনে অ্যাড করতেছে। প্লাস হচ্ছে রোবটেরও তো একটা হাইপ আছে। তো এগুলো হচ্ছে বেসিক কিছু ফিল্ড ছিল, বাট এআই এর রেঞ্জটা আরো অনেক বেশি। যেমন ফিনান্সের দিকেও এআই এর ইউজ আছে। তারপরে হচ্ছে আম, আমাদের ডেইলি আর অনেক কিছুতে হচ্ছে আমরা দেখবো যে এআই আসার কারণে সেটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। তো এআই এর আসলে ইউজের কথা বলে শেষ করা যাবে না, বাট আমি চেষ্টা করেছি একদম টপ কিছু ফিল্ড নিয়ে আসার, যেগুলাতে আসলে আমরা এখন রিসার্চে কন্ট্রিবিউট করতে পারি। আচ্ছা, তো এবার যদি বলি যে এআই এর জন্য যদি বেসিক কোন স্কিল গুলা লাগবে, বা কোন ওয়েতে আমরা হচ্ছে নিজেদেরকে একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে, বা আমরা কিভাবে এআই এ কাজ করতে পারবো, তো ওই স্কিল গুলা নিয়ে কথা বলবো, আর কোনটার পর কোনটা আসলে শিখা লাগবে সেই জিনিসটা একটু বলার ট্রাই করবো। তো একদম যদি বেসিক স্কিলের কথা বলি এআই নিয়ে কাজ করার জন্য, ফার্স্ট অফ অল আমাদেরকে প্রোগ্রামিং এ অনেক ভালো হতে হবে, এবং সেটা হচ্ছে স্পেশালি পাইথন প্রোগ্রামিং এ। আর প্রোগ্রামিং দিয়ে হচ্ছে এআই এর কাজ টুকটাক কাজ করা যায়। বাট পাইথন হচ্ছে আমাকে যে পরিমাণ ভ্যারাইটি দিবে আর যে পরিমাণ অ্যাডভান্স লেভেলে কাজ করতে দিবে, এটা আসলে আর দিয়ে পসিবল না। তো আসলে আমি যদি আর মানে এআই নিয়ে কাজ করতে চাই, আমাকে অবশ্যই পাইথনের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। এবং আমি অনেক ভ্যারাইটি অফ রেঞ্জ যাতে পাইথন কোডকে ইউজ করতে পারি, বা ভ্যারাইটি অফ রেঞ্জের কোড যাতে বুঝতে পারি, সেই ব্যাপারে আমাকে এনশিওর থাকা লাগবে। তো এটা হচ্ছে প্রোগ্রামিং আমরা যারা করি সবাই জানি এটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপরে। তো রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এটা আসলে অ্যাচিভ করা পসিবল। দেন হচ্ছে ডেটাবেস। ডেটাবেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ রিয়েল টাইম যেটা মোস্ট অফ দ্য কেসে আসলে ডেটাবেজের মধ্যেই থাকে, ডেটাবেজের মধ্যেই স্টোর হয়। এই যে আমি একটা ই কমার্স সাইটের কথা বললাম, এই যে ই কমার্স সাইটের যত ডেটা, এটা কিন্তু একটা ডেটাবেজে গিয়ে স্টোর হবে। তা আমি যদি আসলে ডেটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে চাই, আমাকে আসলে ডেটাবেস সম্পর্কেই জানতে হবে। তো ডেটাবেস অনেক ইম্পর্টেন্ট একটা টুল বলা যায়। হচ্ছে যদি আমরা আহ, নিজেদেরকে ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইদিকে হচ্ছে আমাদের ক্যারিয়ারটাকে নিয়ে যেতে চাই। এরপর হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইনক্লুডিং ম্যাথমেটিক্স, এইটার নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই যে মডেল গুলা,
এই মডেলগুলো আসলে এই স্ট্যাটিস্টিক্স আর ম্যাথের যে বেস ধারণা সেটার উপর বেস করে গড়া। তো আমাদেরকে ভালো মতো জানতে হবে স্ট্যাটিস্টিক্স কি, প্রবাবিলিটি কি, এই প্রবাবিলিটির ম্যাথমেটিক্স বা ক্যালকুলেশন গুলা কিভাবে কাজ করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা লাগবে। কারণ আমি যখন আসলে একটা মেশিন লার্নিং মডেলের কথা চিন্তা করতেছি, সাপোজ আমি এমন একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছি মানে সেই ডেটা সেটে হচ্ছে আমার ফিচার আছে 18টা। তার মানে কি, আমার 18টা ফিচার মানে কি, আসলে একটা 18 ডাইমেনশনাল প্লটের মধ্যে আমার ইনসাইট গুলা তৈরি হবে বা আমার কাজটা হবে। এখন হিউম্যান মাইন্ড বা হিউম্যান ব্রেইন 3D পর্যন্ত চিন্তা করতে পারে, 4Dও সবাই আমার মনে হয় না চিন্তা করতে পারে। তো হিউম্যান, কারণ আমাদের ভিশন হচ্ছে 3Dর মধ্যে। তো সেখানে আসলে একটা 18D একটা 18D প্লটের মধ্যে বা একটা 18D সার্ফেসে কিভাবে একটা জিনিস প্লট হচ্ছে, এটা কখনোই আমরা ভিজুয়ালি চিন্তা করতে পারবো না, কিন্তু এটা ব্যাখ্যা করা সম্ভব। ব্যাখ্যা করা সম্ভব স্ট্যাটিস্টিক্স দিয়ে, প্রবাবিলিটি দিয়ে। তো এই জন্য লিনিয়ার অ্যালজেব্রা, তারপর ক্যালকুলাস, এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। আমি যখন আসলে রেগুলার এগুলো প্র্যাকটিস করব, এগুলোর নলেজ গুলা হচ্ছে আমাদের মধ্যে আসবে, তখন যেটা হবে যে আমি এই ধরনের জটিল জিনিস খুব ইজিলি বুঝে যেতে পারবো বা ইজিলি আমি কাজ করতে পারবো। আমি আমার লাইফের যখন ফার্স্ট জব ছিল, সেখানে আমি একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে 6 মাস ছিলাম আইইউবি একটা ল্যাবে। তো ওইখানে আমাদের আসলে মেইন কাজ ছিল ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স পড়া। মানে আমাদের আরো কিছু রেসপন্সিবিলিটিস ছিল, বাট ওই সব রেসপন্সিবিলিটিস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি ছিল ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স আমাদেরকে পড়তে হবে, এবং আমাদের কিছু কন্টেন্ট দিয়ে দিছিল, বলছিল যেগুলো শেষ করতে হবে, নাইলে হচ্ছে কোনো রিসার্চ স্টার্ট করা যাবে না। তো ম্যাথ আর স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে এই লেভেল ইম্পর্টেন্ট যে আমি যদি আসলে ফিউচার ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, আমার মধ্যে এগুলোর ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। আচ্ছা, এবার হচ্ছে ডেটা র্যাংলিং বা হচ্ছে ডেটা ক্লিনিং বা ডেটা প্রি প্রসেসিং। আমি যখন আসলে রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে কাজ করব, তার মানে কি, তখন হচ্ছে আমাকে অবশ্যই সেটাকে প্রি প্রসেস করে নিতে হবে বা সেটাকে একটা ফিক্সড প্যাটার্নের মধ্যে নিয়ে আসতে হবে। আর সেটা যদি আমি না করতে পারি, তাহলে আমি আমার যেটা থেকে আসলে আমি ফ্রুটফুল করে ইনসাইট পাবো না। আচ্ছা, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি আমি কানেক্টেড আছি, শোনা যাচ্ছে সবকিছু? না ম্যাম, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। দেন হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। আমি যেই ইনসাইট গুলাকে বের করে নিয়ে আসতেছি আমার ডেটা থেকে, বা আমার ডেটা থেকে যে প্রেডিকশন গুলা ক্রিয়েট করছি, এগুলাকে আসলে ভিজুয়ালি প্রেজেন্ট করা, যাতে আমি ইজিলি বুঝতে পারি, বিভিন্ন গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা, যাতে ইজিলি আমি ইনসাইট গুলা বুঝতে পারি, বা আমার রিপোর্ট জেনারেশন ডকুমেন্টেশনে যাতে আরো সুন্দর হয় বা ইন্টারেক্টিভ হয়। সো ডেটা ভিজুয়ালাইজেশনটাও অনেক ইম্পর্টেন্ট। এখন ডেটা প্রি প্রসেসিং, ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, এগুলোর জন্য কিন্তু পাইথনের অনেক লাইব্রেরি আছে। এই জন্য আসলে পাইথনটা ইম্পর্টেন্ট, কারণ পাইথন আসলে আমাদেরকে যে পরিমাণ লাইব্রেরি অফার করে এই কাজগুলোর জন্য, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন পর্যন্ত এত লাইব্রেরি আসলে আসেনি। বা আমি ম্যাথ আর দিয়েও কিন্তু করা যায় প্রোগ্রামিং এর কাজগুলো, কিন্তু আরে আসলে এত ভাস্ট লেভেলের লাইব্রেরি নাই। পাইথনে যেমন পান্ডাস আছে, নামপাই আছে, ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লটলিব আছে, সিবর্ন আছে। সিবর্নের ফিগার গুলা খুব অ্যাট্রাকটিভ হয়, কিন্তু আবার সিবর্নের ফিগার গুলা লিমিটেড, খুব একটা ভ্যারিয়াস রেঞ্জে আসলে কাজ করা যায় না সিবর্ন নিয়ে। আবার ম্যাটপ্লটলিব দিয়ে চাইলে সবই করা যায়, একদম র লেভেলে কোড করে করে অনেক কিছু ক্রিয়েট করা যায়। তো ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে এই পাইথনের এই লাইব্রেরি গুলোর ইউজ আমরা শিখতে পারি। আবার আর দিয়েও হচ্ছে ভিজুয়ালাইজেশন অনেক সুন্দর হয়, কিন্তু ওই যে আর ও সি বোর্ডের মতো আসলে লিমিটেড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে মেশিন লার্নিং এর বেসিক নলেজ থাকা লাগবে। মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো আছে, লাইক লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, এই অ্যালগোরিদম গুলোর পিছনে কি ম্যাথমেটিক্স আছে, এটা কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে হচ্ছে আমার আইডিয়া থাকা লাগবে। এটা হচ্ছে একেবারে বেসিক স্কিল। আমি যদি ডেটা সায়েন্সে আমার ক্যারিয়ার শুরু করতে চাই, আমাকে এই জিনিসগুলো শিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু অ্যাডভান্স স্কিল, যেগুলা আমাকে রিয়েল টাইমে কাজ করার জন্য আহ সাহায্য করবে। ডিপ লার্নিং, মেশিন লার্নিং আসলে খুব কমপ্লেক্স, এটা নিয়ে কাজ করতে পারে না, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের রিয়েল টাইম ডেটা অনেক কমপ্লেক্স হয়। ফর এক্সাম্পল, আমি যদি কমপ্লেক্স এটার এক্সাম্পল দিই, একটা ইমেজ নিয়ে মেশিন লার্নিং এ কাজ করতে, মানে খুব ওয়াইড রেঞ্জ এটা কাজ করতে পারবে না, খুব বেসিক কিছু ইনসাইট দিতে পারবে। তারপরে টেক্সট টেক্সট নিয়েও করতে পারবে না, ভিডিও তো আরো কমপ্লেক্স। তো
তো এই কমপ্লেক্স ডেটা গুলাকে ডিল করার জন্য আমার আসলে ডিপ লার্নিং লাগবে, ডিপ লার্নিং এর আন্ডারস্ট্যান্ডিং লাগবে, ডিপ লার্নিং অ্যালগোরিদম গুলাকে বুঝতে হবে যে ডিপ লার্নিং কিভাবে, কোন ধরনের ডেটায় ডিপ লার্নিং কিভাবে কাজ করে, এই নলেজ গুলো আমার প্রয়োজন হবে। তারপর হচ্ছে এখন তো এক্সএআই টাও অনেক হাইপে আছে। এক্সএআই যেটা করে যে ডিপ লার্নিং আসলে কোন ইনপুট গুলাকে ইউজ করে করে আলটিমেটলি হচ্ছে আমার প্রেডিকশনটাকে দিচ্ছে, সেই জিনিসটাকে আহ এক্সপ্লেইন করে হচ্ছে এক্সএআই। তো ওই জিনিসটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া থাকা লাগবে। এবার হচ্ছে ক্লাউড কম্পিউটিং। প্রথমত আমি যখন আসলে এত হিউজ অ্যামাউন্টের ডেটা নিয়ে কাজ করব, তখন আমাকে অবশ্যই কম্পিউটেশন পাওয়ার নিয়ে ভাবতে হবে, এবং কম্পিউটেশন পাওয়ার আমার একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমাদের কি করা লাগবে, আমাদের আসলে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, যাতে আমরা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে হইলেও আমাদের এই ডেটা গুলাকে প্রসেস করতে পারি, এই হেভি ডিপ লার্নিং মডেল গুলাকে ইউজ করতে পারি। তো এই জন্য ক্লাউড কম্পিউটিং এর নলেজটাও অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে বিগ ডেটা টুল। কারণ রিয়েল ওয়ার্ল্ড ডেটা মানে এখন আমাদের যেই ইরাটা চলতেছে, এই ইরাতে আসলে হিউজ অ্যামাউন্ট ডেটা প্রতিদিন জেনারেট হয়। এবং আমি একটা সিঙ্গেল সিস্টেমের কথা চিন্তা করলে সেখানেও দেখা যাবে যে অ্যাটলিস্ট সিঙ্গেল ডেতেই লাখ লাখ অবজারভেশন চলে আসতেছে। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, এটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের অবশ্যই বিগ ডেটার যে টুলস গুলো আছে, বিগ ডেটার যে আইডিয়া গুলো আছে, সেই কনসেপ্ট গুলো আমাদের থাকা লাগবে। তারপর হচ্ছে এমএল অপস অথবা মডেল ডেপ্লয়মেন্ট। এমএল অপস আসলে পুরো পাইপলাইনটা নিয়ে কাজ করে, ডেটা কালেকশন থেকে স্টার্ট করে মডেল ট্রেন করা থেকে শুরু করে পুরা যে লাইফ সাইকেলটা ডেপ্লয়মেন্ট পর্যন্ত, ওই পুরো লাইফ সাইকেলটা নিয়ে হচ্ছে এমএল অপস কাজ করে। তো আমি একটা মডেল আসলে শুধু কিছু ডেটা দিয়ে ট্রেন করলাম তাহলে তো আর লাভ নেই, আমাকে মডেলটাকে ডিপ্লয় করা লাগবে, এবং সেই মডেলটা যাতে রিয়েল টাইম থেকে ডেটা নিয়ে আবার ট্রেন হতে পারে, তারপরে সেই রিয়েল টাইম ডেটার উপর ইনসাইট দিতে পারে, এটা আমাকে এনশিওর করা লাগবে। তো এই জন্য এমএল অপস এর নলেজটা অনেক ইম্পর্টেন্ট। বাট এমএল অপস আসলে অনেক সিনিয়র লেভেলের একটা পজিশন বলা যায়, কারণ ওইখানে যাওয়ার জন্য আসলে অনেক এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারপর হচ্ছে মডেল ডেপ্লয়মেন্ট। এমএল অপস এর সাথে এই মডেল ডেপ্লয়মেন্টটা চলে আসে, যে আমি আসলে মডেল ক্রিয়েট করলাম, ট্রেন করলাম, মডেল ইনসাইট দিতে পারতেছে, বাট এটাকে আসলে রিয়েল টাইমে আমার ডেপ্লয় করা লাগবে। ডেপ্লয় করে সেই মডেলটাকে রিয়েল সিস্টেমের মধ্যে কাজ করাতে হবে। তো মডেল ডেপ্লয়মেন্ট সম্পর্কে আমাকে আইডিয়া থাকা লাগবে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স স্কিল। আমি আসলে যখন এই স্কিল গুলা দিয়ে আমি মোটামুটি হয়তো বা আমার ভার্সিটি লাইফ শেষ করতে পারবো, কিন্তু এরপরে যখন আমি সরি এরপর যখন আমি ইন্ডাস্ট্রিতে যাব, তখন আসলে আমার এই স্কিল গুলো লাগবে ইন্ডাস্ট্রিতে রিয়েল টাইম যেটা নিয়ে কাজ করতে গেলে। এখন হচ্ছে যে ডেটা সায়েন্সের যে ক্যারিয়ার, বা আমাদের হচ্ছে কি কি ক্যারিয়ার এখানে আছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারি যে 1.5 মিলিয়ন ডেটা সায়েন্স জব প্রজেক্টেড বাই 2026। মানে 2026-এ 1.5 মিলিয়ন ডেটা সায়েন্স জব থাকবে। তো বোঝাই যাচ্ছে যে এখানে আসলে কি পরিমাণ একটা ডিমান্ড তৈরি হয়েছে ডেটা সায়েন্স জবের। এই প্রত্যেকটা ইনফরমেশন আমি যেই জায়গা থেকে নিয়েছি বা যেই সোর্স থেকে নিয়েছি, সবগুলা হচ্ছে স্লাইডের শেষে রেফারেন্সে অ্যাড করা আছে। তো ওই সোর্স গুলোতে গেলে আরো ডিটেলস জানা যাবে যে কিভাবে আসলে এই জিনিসগুলা কাজ করছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে এই ইনফরমেশনটা আমি আগেও দিয়েছি যে মেকআপ 19% জব পোস্টিং এ হচ্ছে, আমার আগের সেট এটা নিয়ে এক্সপ্লেন করেছিলাম। এখানে হচ্ছে রিমোট আর অনেক ফ্রিল্যান্সিং অপরচুনিটিও আছে, কারণ যেহেতু সবাই এখন তার সিস্টেমের মধ্যে এআই কে ইনকর্পোরেট করতে চায়, তো স্বাভাবিকভাবে অনেক ফ্রিল্যান্সিং অপরচুনিটিও এবং রিমোট ওয়েতেও যদি কাজ করার পসিবল হয়, সেই অপরচুনিটি গুলো আসলে তৈরি হবে এডুকেশন, হেলথ কেয়ার, সব সেক্টরেই। আম, আর যদি বলি হচ্ছে ডেটা সায়েন্টিস্টদের স্যালারির কথা, তাহলে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আম, একজন ডেটা সায়েন্সের অ্যানুয়াল অ্যাভারেজে হচ্ছে অ্যানুয়াল স্যালারি হয় হচ্ছে 112 মিলিয়ন ডলারের কাছাকাছি। তো আমরা আসলে বাকি ক্যালকুলেশনটা নিজেদের করে নিতে পারি, এটাকে টাকাতে কনভার্ট করলে কত হয়, এক বছরে যদি এত হয় তাহলে সেটা মাসে কত হয়। তো বোঝাই যাচ্ছে যে আসলে ডেটা সায়েন্সের ডিমান্ডটা কত বেশি। আরো যদি আমি একটু এক্সট্রা কিছু অ্যাড করতে চাই, যে টেক জায়ান্ট গুলো আছে, ফর এক্সাম্পল মেটা, গুগল, টুইটার আছে, এক্স টুইটারের এখন নাম হচ্ছে, তারপর ওপেন এআই, এরা তো আসলে কন্টিনিউয়াসলি এআই নিয়ে রিসার্চ করতেছে। তো এদের এআই টিমে অলওয়েজ একটা ডিমান্ড থাকে এআই স্কিলড পিপলের। তো
ওইটা অনেক লং একটা ওয়ে, বাট যদি আসলে এআই নিয়ে ভালো কাজ করা যায়, এআই নিয়ে ভালো পিএইচডি পার্সিউ করা যায়, তাহলে আসলে পসিবল এই টেক জায়ান্ট গুলোতে জয়েন করা। তো এআই এর আসলে একটা হিউজ ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইডে আছে, আমাদের বাংলাদেশেও তৈরি হয়েছে রিসেন্টলি। কারণ যখন সব জায়গায় আমরা দেখবো যে এআই ইউজ হইতেছে, তখন পার্টিকুলার বাংলাদেশেও সব জায়গায় এআইটার ইউজ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আসলে আস্তে আস্তে বাংলাদেশেও এটার একটা হিউজ ডিমান্ড তৈরি হচ্ছে। তো এআই আসলে কি কি ধরনের জব পজিশন এখানে পসিবল, সেখানে কিছু ডেসক্রিপশন আমি এখানে অ্যাড করেছি, যাতে আসলে আমরা আইডিয়া নিতে পারি যে কি ধরনের জব পজিশন আছে, এবং সেটাতে আমরা আমরা কোন ধরনের জব পজিশনে ইন্টারেস্টেড, বা নিজেকে কোন ধরনের জব পজিশনের জন্য আমরা ট্রেন করব। ফার্স্টে হচ্ছে এআই সায়েন্টিস্ট। এআই সায়েন্টিস্টরা কি করবে? বিভিন্ন এআই মডেল ডিজাইন করা, ডেটা অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে ইনসাইট বের করা, এই ধরনের কাজ হচ্ছে ডেটা সায়েন্টিস্টরা করবে। এরপর হচ্ছে মেশিন লার্নিং লার্নিং ইঞ্জিনিয়ার। তারা হচ্ছে মেশিন লার্নিং মডেল গুলাকে, মেশিন লার্নিং যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম গুলা ব্যবহার করে মডেল বিল্ড করবে, ডিপ্লয় করবে, সিস্টেম অটোমেশনের জন্য কাজ করবে। ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে ডেটা ইন্টারপ্রেট করা, সেই ডেটা থেকে ডেটাকে অ্যানালাইসিস করা, বিভিন্ন ভিজুয়াল মেক করা, ডিসিশন মেকিং এ হেল্প করা, এগুলো হচ্ছে ডেটা অ্যানালিস্টের কাজ। এআই রিসার্চ সায়েন্টিস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং এগুলা নিয়ে রিসার্চ করে নতুন কি কি আসলে কাটিং এজ টেকনোলজি বের করা যায় সেটা নিয়ে ওরা চিন্তা করবে। এই যে একটু আগে যেটা বললাম, যে গুগলের খুব সম্ভবত একটা রিসার্চ টিম আছে, যেটাকে বলা হচ্ছে গুগল ব্রেইন। তো ওইখানে যে রিসার্চাররা থাকে, ওরা হচ্ছে নতুন নতুন টেকনোলজি গুলাকে ইন্ট্রোডিউস করে, কিভাবে হচ্ছে এক্সিস্টিং মডেল গুলাকে আরো এফিসিয়েন্ট করা যায়, সেটা নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, আমরা তো অনেকে বার্টের নাম শুনেছি। বার্ট কিন্তু গুগলের একটা রিসার্চের আউটপুট বলা যায়, এবং বার্টের যে মেইন পেপারটা, এটা কিন্তু ওই গুগলের টিম থেকেই করা হয়েছিল। তো আম, কিছু এর স্টার র্যাঙ্ক কনফারেন্স আছে, তো ওই কিছু খুব পপুলার কনফারেন্স আছে, যে কনফারেন্স গুলা, যেমন আইসিএমএল, এই কনফারেন্স গুলো সাধারণত এই বার্ট, এক্সেল নেট, এই ধরনের টেকনোলজি গুলাকে ইন্ট্রোডিউস করানো হয়। তো অ্যাকচুয়ালি মোটামুটি মেটা, গুগল সবাই কিন্তু নিজেদের মডেল নিয়ে কিন্তু কাজ করতেছে, অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছে, এবং আলটিমেটলি ওরা কিন্তু কখনোই পুরোপুরি ক্লিয়ারলি বলে না যে ওদের যে টেকনোলজি গুলা সেগুলোর পিছনে আসলে কোন মডেল গুলা কাজ করতেছে। তো এটা নিয়ে আসলে কিন্তু কন্টিনিউয়াসলি রিসার্চ চলতেছেই। তো এআই রিসার্চ সায়েন্টিস্ট হচ্ছে খুবই একটা, এখনের সময়ে খুবই একটা ডিমান্ডিং জব। কারণ আহ এই সব যেহেতু একটা টেক জায়ান্টদের মধ্যে যেহেতু একটা কম্পিটিশন আছে, তো সবারই আসলে একটা টার্গেট থাকে যে কে কার চেয়ে ভালো মডেল হচ্ছে প্রডিউস করতে পারবে। তো সেখানে কিন্তু রিসার্চারদের কন্ট্রিবিউশনের জায়গাটা অনেক বেশি। আরো একটা এক্সাম্পল দিব, আমি আসলে রিসার্চের মানুষ, তো তো এটার ইয়াটা আমার বেশি, নলেজটা কি বেশি, বা জানার জায়গাটা একটু বেশি, তাই বলবো। যেমন আমরা যে গুগল ট্রান্সলেট ইউজ করি, তো গুগল ট্রান্সলেটের পিছনে যে মেকানিজমটা, এটা আমি একবার পড়েছিলাম, একটা সেমিনার ছিল, অনলাইন সেমিনার, আমি দেখেছিলাম। তো এটা মেকানিজমটা অনেকটা এরকম যে কিছু লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ আছে। তো এই লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ গুলার ডেটা অনলাইনে পাওয়া যায় না। যেমন আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে হয়তো বা সবকিছু মিলা হাজার কয়েক মানুষ হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের উপর কথা বলে, এর চেয়ে বেশি হচ্ছে কেউ কথা বলে না। তো স্বাভাবিকভাবে এই ল্যাঙ্গুয়েজ গুলার অনলাইনে ডকুমেন্ট পাওয়া হচ্ছে ইম্পসিবল। তো গুগল ট্রান্সলেটের ওইখানে একটা এমন অ্যালগোরিদম ইউজ হয় যেটাকে জিরো শট লার্নিং বলে। তো জিরো শট লার্নিংটা এমন ভাবে ইউজ হয় যে এটা কিছু অল্প কিছু ডকুমেন্ট নেয় ওইসব লো রিসোর্স ল্যাঙ্গুয়েজের, আর বাকি ডকুমেন্ট নেয় হচ্ছে যেসব ল্যাঙ্গুয়েজের রিসোর্স গুলো অ্যাভেলেবেল আছে। তো দুইটাকে মিলিয়ে তারপর আসলে ওরা এমন একটা অ্যালগোরিদম দাঁড় করিয়েছে যেটা দিয়ে ইজিলি কি করা যায়, লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ গুলাকে ট্রান্সলেট করা যায়। তো এআই সায়েন্টিস্টদের আসলে অনেক একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে। এবার হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যেটা এই যে ডেটা, যে পুরো একটা জার্নিটা হচ্ছে একটা পাইপলাইন ক্রিয়েট করা, এটাকে ডেভেলপ করা, মেনটেন করা, এটাকে আরো স্কেলেবল, এক্সেসিবল করা, আরো বেটার করা, এটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারদের কাজ। এবার হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে একটা পার্টিকুলার বিজনেসের জন্য ওই বিজনেস আসলে কোন জায়গাটাতে এআই কে
ইনকর্পোরেট করা পসিবল, সেই জায়গাটা অ্যানালাইসিস করে বের করা, আসলে কি ধরনের এআই টুল ইউজ করে বিজনেসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া পসিবল, সেই জায়গাটাতে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে বিগ ডেটা আর্কিটেক্ট। বিগ ডেটা আর্কিটেক্টের কাজ হচ্ছে বিগ ডেটা যে টুলস গুলো আছে, হাডুপ আছে, স্পার্ক আছে, এই টুল গুলাকে ইউজ করে বিগ ডেটা গুলাকে আরো কত ভালো ওয়েতে হ্যান্ডেল করা যায়, আরো কত ইজিলি এটা ট্রানজেকশন গুলা করা যায়, সেইটাতে হচ্ছে, সেই জায়গাটাতে হচ্ছে বিগ ডেটা আর্কিটেক্ট কাজ করে। এমএল অপস ইঞ্জিনিয়ার হচ্ছে খুবই একটা সিনিয়র পোস্ট। এটা হচ্ছে এই যে একটা এমএল এর পুরো পাইপলাইন আছে, স্টার্টিং ফ্রম দ্য ডেটা কালেকশন টু মডেল ডেপ্লয়মেন্ট, এই পুরা জিনিসটাকে নিয়ে কাজ করে হচ্ছে এমএল অপস। আমি যতটুকু জানি যে এমএল অপস এর যে পজিশন, এই পজিশনে যাওয়ার জন্য আসলে অনেক এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালিস্ট, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল হচ্ছে ফিনান্সিয়াল ডেটার মধ্যে অ্যাপ্লাই করে বিভিন্ন রিস্ক এবং রিস্ক রিস্ক অ্যানালাইসিস করা, প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে বা কোন ধরনের কাস্টমার ইনভেস্ট করতে পারবে, সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করা। লাস্ট হচ্ছে ডেটা সায়েন্স কনসালটেন্ট। ডেটা সায়েন্স কনসালটেন্ট হচ্ছে একটা পার্টিকুলার বিজনেসকে বা একটা পার্টিকুলার অর্গানাইজেশনকে সাজেশন দেওয়া যে কোন মানে কিভাবে হচ্ছে তারা এআই কে অ্যাডপ্ট করতে পারে, কোন জায়গাটায় তাদের এআই কে ইউজ করা উচিত, কোন জায়গায় তারা এআই টাকে ইউজ করলে তাদের বিজনেস আরো গ্রো করবে। তো ওই জায়গায় হচ্ছে বেসিক্যালি ডেটা সায়েন্স কনসালটেন্টের কাজ। তো এই তো হচ্ছে আমার মোটামুটি আজকের প্রেজেন্টেশন ছিল, নাথিং টেকনিক্যাল, সব বেসিক জিনিস যে আসলে ডেটা সায়েন্সের যে হাইপ ছিল, মানে মেইন টপিক যেটা ছিল আজকে সেটার উপরে আমি বলার চেষ্টা করেছি। আই হোপ আমি কিছু ভালো ইনফরমেশন দিতে পেরেছি, প্রয়োজন অনুযায়ী কিছু ইনফরমেশন দিতে পেরেছি। তো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ আর ফ্রি টু আস্ক।